এখন এখানে প্রশ্ন অনেকগুলো। প্রথম প্রশ্ন হলো গড় কিভাবে নির্ণয় করতে হবে। দ্বিতীয় প্রশ্ন হলো স্বাভাবিক সংখ্যাই বা কি জিনিস। তো গড় কিভাবে নির্ণয় করতে হয় কে বলবে, বলো। গড় নির্ণয় করতে গেলে যতগুলো সংখ্যা থাকবে সেগুলোকে যোগ করে ভাগ করতে হবে। মোট কটা সংখ্যা, 5টা সংখ্যা আছে, এক জায়গায় যোগ করে 5 দিয়ে ভাগ। যদি আমার কাছে থাকতো 1, 2, 3, এদের গড় কত, আমি কি করতাম, 1, 2 আর 3 যোগ করতাম, যোগ করে পেতাম 6। এবার এই 6কে 3 দিয়ে ভাগ করতাম, কেন, 3টে সংখ্যা আছে, তাহলে গড় কত আসতো। ঠিক আছে, এবারে আমি মনে করো আমাকে দিল 1, 2, 3, 4, 5, এই 5টা সংখ্যার গড় কত, তাহলে আমি কি করব, আমি এগুলোকে যোগ করব, যোগ করে 5 দিয়ে ভাগ করব। 4 5 9, 9 3 12, 12 দিয়ে 14, 14 1 15, 15কে আমি 5 দিয়ে ভাগ করে দেবো, উত্তর আসবে 3। ভালো করে খেয়াল করবে, কিন্তু আমি হিন্ট দিচ্ছি অঙ্কটা সমাধান করার জন্য। আমি যে অঙ্কটা আমার লেখা আছে সেটার হিন্ট তো তৈরি করছি এখানে। ওকে, ধরো আমাকে বললো প্রথম 10টা সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9 10 যোগ করলে কত হয়, 55। ঠিক আছে, প্রথম 10টা সংখ্যা 55 10 দিয়ে ভাগ করলে 5.5। তাহলে প্রথম 10টা থাকলে 1 থেকে 10, তাহলে গড় কত হতো, গড় হতো 5.5। আচ্ছা 10টা লেখো, 1 2 3 4 5 6 7 8 9 10। ভালো করে খেয়াল করে দেখো, এবার 1 থেকে যখন লিখছি সংখ্যাগুলো পর পর কি হচ্ছে, এখানে 3টে সংখ্যা ছিল, গড় দেখো মাঝেরটা। এখানে 5টা সংখ্যা ছিল পর পর, গড় কোনটা, মাঝেরটা। এখানে পরপর 10টা সংখ্যা আছে, মাঝের সংখ্যা কোনটা, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে 5টা এর মাঝে কোনো সংখ্যা আছে, কিছু নেই। কিন্তু ভালো করে খেয়াল করে দেখো, গড়টা কিন্তু এসছে 5 আর 6 এর মাঝখানে, গড় কিন্তু এসছে 5 আর 6 এর মাঝখানে। তাহলে গড় কোনটা হবে, একদম মাঝেরটা। তাহলে এবার বলি স্বাভাবিক সংখ্যা মানে কি, যে সংখ্যাগুলো স্বাভাবিকভাবে আবিষ্কার হয়েছে, প্রথম অটোমেটিক্যালি আবিষ্কার হয়েছে, সেগুলো স্বাভাবিক সংখ্যা। তার প্রথমটা কত, 1, 0 অটোমেটিক্যালি আসেনি, বিয়োগ করতে গিয়ে 0 আবিষ্কার হয়েছে, তাহলে 1। তাহলে প্রথম 77টি স্বাভাবিক সংখ্যা মানে 1 থেকে শুরু করে 77, তাহলে গড় কত, ঠিক মাঝে যত আছে। 1 থেকে 77 পর্যন্ত সংখ্যা লিখলে ঠিক মাঝে কত থাকবে, তাই কি, প্রথম 77টা সংখ্যা লিখলে মাঝে কোন সংখ্যাটা থাকবে, 38.5, মোটেও না, ভুল করছো। প্রথম 77টা সংখ্যা লিখলে মাঝে কোনটা থাকবে, হ্যাঁ, কেন, 0.5টা কোত্থেকে আসছে। আমি যদি বিজোড় সংখ্যক, এখানে 3টে সংখ্যা ছিল, মাঝে একটা সংখ্যা পেয়েছিলাম, এখানে 5টা ছিল, মাঝে একটা গোটা সংখ্যা পেয়েছিলাম, তাহলে ওখানে তো 77টা মানে বিজোড় সংখ্যা, তাহলে মাঝে তো একটা সংখ্যা পাবো, 0.5 আসবে না তো। জোড় সংখ্যা হলে মাঝের সংখ্যাটা খুঁজে পাওয়া অসম্ভব, বিজোড় সংখ্যক থাকলে মাঝে খুঁজে পেতে পারবো। এই যেমন এখানে 4 জন বসে আছে, মাঝে কে আছে বলতে পারবো, 5 জন বসে আছে, মাঝে একজনকে পাবো। তাহলে বিজোড় সংখ্যক সংখ্যা নিলে মাঝের সংখ্যাটা নিশ্চিত। কি করে বার করো মাঝের সংখ্যাটা কত, মাঝের সংখ্যাটা হবে 39। কি করে পেলাম, 77 যোগ 1 বাই, ঠিক আছে। এই দেখো না তুমি, 1 থেকে 10, সরি 1 থেকে 11 লেখো বিজোড় সংখ্যা, 1 থেকে 11 লিখলে মাঝে পড়বে দেখো 6। 1 থেকে 11 হলে মাঝে পড়বে 6, ঠিক আছে না। কি করে হলো, 11 যোগ 1 বাই 2, এটাই মাঝের সংখ্যা বার করার নিয়ম। ঠিক আছে, প্রথমটা আর শেষটা যোগ করে 2 দিয়ে ভাগ করো। আর তুমি যখন 1 থেকে 10 নেবে,
তাহলে 1 আর 10 যোগ করো বাই 2, তাহলে সবগুলো যোগ করার দরকার নেই, শুধু প্রথম দুটো সংখ্যার গড় যা ওই সবগুলো সংখ্যার গড় ঠিক তাই। এবারে প্রশ্ন হলো কেন এমনটা হলো, বোঝার চেষ্টা করি। কেন স্বাভাবিক সংখ্যা পরপর নিলে প্রথম এবং শেষ সংখ্যার গড় যা পুরো লাইনটার গড় তাই? কেন? ভালো করে খেয়াল করো। স্বাভাবিক সংখ্যাগুলো তৈরি হচ্ছে কিভাবে? প্রথমটা 1, তারপরেরটা 1 যোগ 1। আমি যদি 11 খানা সংখ্যা নিতাম, শেষেরটা 11, তার আগেরটা 11 যোগ 1, ঠিক তো? তাহলে এবার দেখো প্রথম আর শেষ সংখ্যা যোগ করলে কত হবে? 1 যোগ 11। আর দ্বিতীয়টা আর পিছন দিক থেকে দ্বিতীয়টা যোগ করলে দেখো কত হবে, যোগ করো, দেখো 1 আর 1 কেটে গেল, কত হবে? 1 যোগ 11। তাহলে তুমি যদি স্বাভাবিক সংখ্যা লেখো, তাহলে একদম প্রথমটার একদম শেষটার যোগফল যা প্রথম থেকে দ্বিতীয় আর পিছন থেকে দ্বিতীয় যোগফল তাই। মনে থাকবে জিনিসগুলো? মনে থাকবে? এর আগেও একবার শিখিয়েছিলাম তোমাদের এটা, 1 থেকে 100 যোগফল বার করতে গিয়ে শিখিয়েছিলাম, মনে করে দেখো। গাউসের কথাটা বলতে গিয়ে বলেছিলাম তোমাদের গল্পটা, যে 1 থেকে 100 কি করেছে তাড়াতাড়ি যোগ করেছিল। 1 আর 100 যোগ করলে 101, 2 আর 99 যোগ করলে 101, 3 আর 98 যোগ করলে 101, তাই না? প্রথম আর শেষ সংখ্যা যোগ করলে কি হবে? যা হবে দ্বিতীয় আর ওদিক থেকে দ্বিতীয় যোগ করলে তাই হবে। প্রথম থেকে 5 নম্বর সংখ্যা, পিছন থেকে 5 নম্বর সংখ্যা যোগ করলেও তাই হবে। এই জন্য যখন স্বাভাবিক সংখ্যার গড় বার করতে বলবে, একদম প্রথম আর একদম শেষ সংখ্যার গড় যা পুরো লাইনটার গড় ঠিক তাই। ক্লিয়ার? তাহলে কত উত্তর হবে বলো? 39। কি করে পেলাম? 1 যোগ 77 বাই 2 সমান 78 বাই 2 সমান 39। ক্লিয়ার? তাহলে কি নিয়ম শিখলো লিখে নাও। যে কোনো সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড়, যে কোনো সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় সমান প্রথম ও শেষ সংখ্যার গড়। যে কোনো সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় সমান প্রথম ও শেষ সংখ্যার গড়। এক্স অক্ষে প্রতিফলনের জন্য, এক্স অক্ষে প্রতিফলনের জন্য এখন তোমরা বলছো যে তোমরা গ্রাফ জানো না, সুতরাং একটু বুঝে নেওয়ার চেষ্টা করতে হবে। গ্রাফ মানে হচ্ছে অবস্থান খুঁজে বার করার একটা সহজ উপায়। আমরা যদি বলি এই ঘরের মধ্যে কে কোথায় বসে আছে ঠিক করে বলো, তাহলে কিন্তু আমরা অনেকেই বলবো যে স্যার এ প্রথম বেঞ্চের একদম বাইরের দিকে বসে আছে, ও 3 নাম্বার বেঞ্চের ধার থেকে মাঝখানে বসে আছে, 5 জনের মাঝখানে বসে আছে, ও 4 নম্বর বেঞ্চের এই প্রান্তে বসে আছে, বলবো তো। কেন? যাতে করে সহজে বোঝা যায় যে তার আসল জায়গাটা। তাহলে এই ব্ল্যাকবোর্ডের ওপরে যদি কোথাও একটা বিন্দু নিই, এই বিন্দুটার প্রকৃত অবস্থান মানে ঠিকঠাক করে লোককে বোঝাবো কি করে, কোথায় বিন্দুটা আছে কি করে বোঝাবো? সেটার জন্য সোজা উপায় হচ্ছে, বলছে যে এখানে এরকম ভাবে পরস্পর লম্ব দুখানা দাগ কাটো। এটাকে বলো এক্স অক্ষ, যেটা শুয়ে আছে বাবা মহাদেবের মতো, আর যেটা মা কালী সেটাকে বলো ওয়াই অক্ষ। ঠিক আছে? যেটা দাঁড়িয়ে আছে সেটা ওয়াই অক্ষ, এটা উলম্ব, এটা অনুভূমিক বলা হয়ে থাকে। এইবার এই যে বিন্দুটা যার অবস্থান তুমি খুঁজে বার করতে চাইছো, তুমি সেখান থেকে এক্স অক্ষের উপর লম্বটা, লম্বটা তো কোথাও পড়বে, ধরো বিন্দুটার নাম পি, এই লম্বটা হলো পিএম, আর এই যে ছেদ বিন্দুটার নাম মনে করো ও। তাহলে আমি যদি বলি যে আগে এক্স অক্ষ বরাবর ওএম পরিমাণ যাও, তারপরে ওয়াই অক্ষের সমান্তরালে পিএম পরিমাণ উপরের দিকে ওঠো, তাহলে পি বিন্দুকে খুঁজে পাবে। এবার যদি কেউ স্কেল দিয়ে মেপে পায়
এটা 5 সেমি আর এটা 7 সেমি, তাহলে সে বলতে পারে প্রথমে এক্স অক্ষ বরাবর 7 সেন্টিমিটার যাও, তারপরে উপরের দিকে ওয়াই অক্ষের পজিটিভ দিকে মুখ করো, করে ওখান থেকে 5 সেন্টিমিটার উপরে ওঠো ওয়াই অক্ষের সমান্তরালে, তাহলে যে বিন্দুটা পাবে আমি সেই বিন্দুটার কথা বলছি। তাহলে বিন্দুটাকে নির্দিষ্ট করে বোঝাতে পারবো। এই যে দুটো অক্ষের ছেদ বিন্দু, এটাকে আমরা বলি মূল বিন্দু। দুটো অক্ষের ছেদ বিন্দুকে আমরা বলি মূল বিন্দু, এগুলোকে বলি অক্ষ, এক্স অক্ষ ওয়াই অক্ষ। এই মূল বিন্দুর ওপরে দিকটা পজিটিভ, নিচের দিকটা নেগেটিভ, আর ডান দিকটা পজিটিভ, বাম দিকটা নেগেটিভ। ঠিক আছে, এবার মনে করো কেউ বললো যে আমার কাছে তো স্কেল নেই, আমি কি করব? যখন স্কেল থাকে না তখন আগে থেকে দাগ কাটা কাগজ ব্যবহার করা হয়, যার নাম হলো গ্রাফ পেপার বা ছক কাগজ। আগে থেকে দাগ কাটা, কত দূরে দূরে? সচরাচর 1 মিলিমিটার দূরে দূরে দাগ কাটা থাকে সচরাচর। তবে কেউ চাইলে 1 সেন্টিমিটার দূরে দূরেও দাগ কেটে গ্রাফ পেপার তৈরি করতে পারে। মোট কথা, এই এক্স অক্ষের সমান্তরালে এবং ওয়াই অক্ষের সমান্তরালে আগে থেকে নির্দিষ্ট দূরত্বে এরকম খোপ কাটা থাকে, একদম সমান দূরত্বে খোপ কাটা থাকে, এদিকেও থাকে এদিকেও থাকে। ফলে আমি এখানে কি পাই? আমি এখানে বর্গক্ষেত্র পাই। ফলে আমাকে যখন কোনো একটা বিন্দু বেছে দেয়, ওই বিন্দুতে যাওয়ার জন্য আমি এখানে কতগুলো ঘর পাচ্ছি গুনতে পারি, এদিকে কটা ঘর গুনতে পারি। এই ঘরগুলো লিখেই পাশে লিখে দেওয়া হয়। প্রথমে ধরো এক্স অক্ষ বরাবর 7 ঘর, তাহলে 7 লিখবো। ওয়াই অক্ষ বরাবর 5 ঘর, তাহলে 5 লিখবো। তাহলে এই যে পির পাশে ব্র্যাকেট 7,5, এটা লিখেই আমরা বিন্দুটাকে বুঝিয়ে দিলাম। এটাকে বলে স্থানাঙ্ক, যেখানে প্রথমটা এক্স, পরেরটা ওয়াই। এবার আমরা এইখানে নিয়েছিলাম বলে এইখানটাতে, সেই জন্য দেখো এটা পজিটিভ দিক, এটাও পজিটিভ দিক। এখন যদি কেউ এখানটায় একটা বিন্দু আছে, তাহলে তুমি দেখো তার এক্সটা হবে কি পজিটিভ নেগেটিভ, কিন্তু ওয়াইটা পজিটিভ। হয়তো এই বিন্দু স্থানাঙ্ক হলো -8,7। কেউ এখানে বাজলো, দেখো এক্সটা আর ওয়াইটা কি হবে, দুটোই দুটোই নেগেটিভ, হয়তো -8, -9। যদি কেউ এখানে বাঁচে কোন একটা বিন্দু, তাহলে কি হবে, এক্সটা পজিটিভ আর ওয়াইটা নেগেটিভ। তাহলে এইভাবে আমরা কোথায় বিন্দুটা বেছে নিচ্ছি তার উপর নির্ভর করবে এই সংখ্যাগুলো প্লাস দিয়ে লিখবো না মাইনাস দিয়ে লিখবো। তো যেহেতু আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে ওই সংখ্যাগুলো প্লাস না মাইনাস, তার উপর থেকে পরিষ্কার করে বোঝা যাচ্ছে ওরা অক্ষগুলোর কোন দিকে, এটা আমাদের জানা দরকার। স্পেশালি এটাকে আমরা বলি ফার্স্ট কোয়াড্রেন্ট বা প্রথম পাদ, এটা দ্বিতীয় কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট বা দ্বিতীয় পাদ, এটা থার্ড কোয়াড্রেন্ট বা তৃতীয় পাদ, এটা ফোর্থ কোয়াড্রেন্ট বা চতুর্থ পাদ। তাহলে বোঝা গেছে গ্রাফ পেপার সম্পর্কে একটা স্বাভাবিক ছোট্ট আইডিয়া হয়েছে। ছোট্ট আইডিয়া হয়েছে যেখান থেকে আমরা মোটামুটি উত্তর করতে পারবো। এইবার তুমি এই যে বিন্দুটা আছে, তোমরা তাহলে এক কাজ করো দেখি, আপাতত খাতায় এক্স অক্ষ ওয়াই অক্ষ টেনে, তুমি তো বুঝতে পারছো দূরত্ব গুলো কেমন, -7, 10। তাহলে বিন্দুটা ঠিক কোন জায়গায় একটু করার চেষ্টা করো দেখি। খাতার উপরে তোমরা একটা আন্দাজ করে আগে এক্স অক্ষ ওয়াই অক্ষ টানো, আর তারপরে বোঝার চেষ্টা করো যে ওই বিন্দুটা কোথায়। বুঝতে কি পারছো কোথায়?
না, আমার দিকে এখন দেখবে না, আগে তোমরা নিজেরা করো। কত নম্বর পাদ বলো দেখি? প্রথম পাদ, দ্বিতীয় পাদ, কত নম্বর পাদ? দ্বিতীয় তো? সবাই সেটা বুঝতে পেরেছো দ্বিতীয় হবে কেন? এক্সট্রা মাইনাস ওয়াইটা প্লাস, তাহলে এখান থেকে এই বিন্দু -7 10, এই বিন্দু, তাই তো? এবার ভালো করে অঙ্কটা করো। এক্স অক্ষে প্রতিফলন, এক্স অক্ষ কোনটা? এইটা। তাহলে এটা আয়না বলে মনে করতে হবে। যদি এখানে প্রতিফলন হয় এই এ বিন্দুটার, তাহলে এটা কোন দিকে প্রতিবিম্ব তৈরি হবে? এদিকে না এই কোথায় পড়বে? আয়নার পেছনে। কত দূরে? একই দূরত্ব। তাহলে এটা উপরের দিকে কখন আছে? 10 বার। তাহলে এদিকে 10 বার যাবে। কোথায়? এই সোজাসুজি। তাহলে এইদিকে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10। স্থানাঙ্কটা কত লিখবো? হ্যাঁ বলো। -7 -10। কারণ -7 তো বন্ধ হয়ে যাবে না, এখানে তো বস্তুটা আছে এই সোজা, শুধু প্রতিবিম্বটা এখানে পড়বে। এইবারে কি বলেছে? এইবারে বলছে বি এর প্রতিবিম্ব তৈরি হবে সি কোথায়? ওয়াই অক্ষে। ওয়াই অক্ষ মানে কোনটা? এইটা। এটা ওয়াই অক্ষ। এটা এবার আয়না। যদি এটা আয়না হয়, তাহলে এবার আমি ভেবে দেখতে হবে আয়না থেকে বস্তু কত দূরে আছে। -7। তাহলে কোথায় চলে যাবে? ওদিকে 7 দূরে চলে যাবে। তাহলে +7 হবে। আর -10 যেমন ছিল -10 থাকবে, কারণ ওইদিকে তো প্রতিবিম্বটা সরবে না, তাই তো? আয়নায় এরম প্রতিবিম্ব হবে তো। কি নিয়ম? বস্তু দূরত্ব যা, প্রতিবিম্ব দূরত্ব তাই। তাহলে এখানে এটা হলো বস্তু দূরত্ব, এটা কত না +10। এখানে প্রতিবিম্ব দূরত্ব কত হবে না -10। এবার এখানে বস্তু দূরত্ব কত? -7। এখানে +7। অন্য কোনো কিছু বদলাবে না, তাহলে -7টা বদলে কত হয়ে যাবে? +7। +7 -10। কি বুঝতে পেরেছো? বোঝা গেছে তো? হ্যাঁ, এরকম ধরনের প্রশ্ন কিন্তু পড়তে পারে। বললে হবে না যে আমাদের সিলেবাসে আছে। আছে, তোমাদের গ্রাফ আছে, লেখচিত্র আছে, তো লেখচিত্রর সঙ্গে ফিজিক্সকে কাজে লাগিয়ে একটা প্রবলেম তৈরি করো, যার কনসেপ্ট তোমার জানা আছে, হয়তো প্রশ্নটা কোনোদিন তুমি দেখো। বলো, বুঝেছো? হ্যাঁ, তাহলে আমি সেকেন্ড হয়ে থার্ড প্রবলেমে যাই এবারে। লেখো। এক্স স্কোয়ার x³ ও x⁵ এর গসাগু কত? এক্স এর মান 0 থেকে 1 মধ্যে। এক্স এর মান 0 থেকে 1 মধ্যে মানে কি? এক্স একটি ভগ্নাংশ। এক্স একটা ভগ্নাংশ, তাহলে এর গসাগু কত হবে? তোমরা ভগ্নাংশের গসাগু জানো তো? হ্যাঁ বলো, 1-2 আর 1-4 এর গসাগু কত? বলো।
আগে বলো 1-2 আর 1-4 গসাগু কত? একের দুই আর 1-4 গসাগু 1-2। হুম, এবার তো যদি এক্স এর মান 1-2 হয়, তাহলে এক্স স্কোয়ার এর মান কত? 1/4। তাহলে বুঝতেই পারছো যে এক্স আর এক্স স্কোয়ারের গসাগু তাহলে কত হলো? এক্স। ঠিক আছে, তাহলে এবার বলো এদের গসাগু কত হবে? এক্সই হবে। ঠিক আছে না? তার কারণ কি? তার কারণ যেহেতু এটা ভগ্নাংশ, এমনিতেও কমন ফ্যাক্টর কোনটা? কমন ফ্যাক্টর তো এক্স, আর তো কোনো কমন ফ্যাক্টরই নেই, তাই না? বোঝা গেল? বোঝা গেছে? নেক্সট, তারপরে প্রবলেম। লেখো 6টা থেকে 7টার মধ্যে 6টা থেকে 7টা এর মধ্যে কখন ঘন্টা ও মিনিটের কাঁটা, ঘন্টা ও মিনিটের কাঁটা সমাপতিত হবে? মানে একটার উপর একটা মিশবে, আর একটা মিশবে। ভালো করে বুদ্ধি করে কাজ করো। এমন নয় যে ঘন্টার কাঁটা দাঁড়িয়ে থাকবে আর বলবে আমাকে ধর। একটার উপরে আর একটা মিশবে। সমাপতিত মানে একটার উপরে আর একটা মিশবে বা পড়বে। 35 কেন? না না, হঠাৎ করে 6টা 35, 6টা 45 আন্দাজ কেন? তুমি কি তুমি কি করে জানলে ঠিক 6টা 35 এই দুটো মিশবে? কি যুক্তিতে করা উচিত? কোন যুক্তি দিয়ে করা উচিত সেটা আগে বলো। স্বরে তো বটে, সরা দেখলেই কি বলে দেবো 6:30? হ্যাঁ, হ্যাঁ, বলো বলো বলো। তা ওই জন্য সেটাই তো ব্যাপার, আমি তো ওটাই বলতে চাইছি। যতক্ষণে মিনিটের কাঁটাটা 12 থেকে যখন বেড়ে বেড়ে যখন 7:30 আসবে, ততক্ষণে তো ঘন্টার কাঁটা দাঁড়িয়ে থাকবে না, তাই না? সে তো সরবে। এখন তুমি বলছো 6টা 35, ঠিক 1 ঘর সরবে, তুমি জানলে কি? কি নিয়মে করবে বলো, মাথায় আসছে না? আচ্ছা, যদি আমি যে কোনো দুজনকে এখান থেকে বেছে নিই, খেলাধুলা করে মাঠ থেকে, হ্যাঁ, এই রিয়া খেলে আর এ খেলে মন্ডল। রিয়া মন্ডল না, রিয়া আর মন্ডল, এই দুজন। ঠিক আছে, কি জানো, তনুশ্রী না অনুশ্রী? অনুশ্রী, রিয়া আর অনুশ্রী। আচ্ছা, মনে করো রিয়া হাঁটা শুরু করেছে, আর তার কিছুক্ষণ পরে পিছন থেকে অনুশ্রী হাঁটতে শুরু করেছে। কিভাবে বা কি শর্তে অনুশ্রী রিয়াকে ধরতে পারে? প্রথমত এটা, আর দ্বিতীয়ত, আর আর কি, আর কোনো কারণ নেই? আর কোনো বা আমি অঙ্কটা করবো কি করে, সমাধানটা করবো কি করে? ঠিক কোন জায়গায় দুজনের সাক্ষাৎ হবে, কতটা যাওয়ার পরে?
ঠিক কতটা যাওয়ার পরে দুজনের সাক্ষাৎ হবে, কি করে বলবো? কি রে, মাথায় আসছে আর এখনো পর্যন্ত ভাবতে পারছি না? হ্যাঁ, তো রিয়ার অনুষ্ঠিতটা তো ঠিক করে বল, ওটা নাই বা বলতে পারো। একজন এখান থেকে হাঁটা শুরু করেছে, আর এও এখান থেকে হাঁটা শুরু করেছে। এ বেরিয়ে গেছে, এই যাচ্ছে, এ পিছন দিক দিয়ে গিয়ে এখানে হাই, মানে কি দেখা হয়ে গেছে, হাই হ্যালো করছে। অতি অবশ্যই এই যখন আগে বেরিয়েছিল এর স্পিড কম, তারপরে অনুষ্ঠিত স্পিড বেশি, তাই জন্য দেখা করতে পেরেছে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কতটা দূরে গিয়ে সাক্ষাৎ হবে, এই ছবি থেকে কি মনে হয়? যেখানেই হোক না কেন দুজনে একই পথ যাবে, যেখানেই সাক্ষাৎ হোক না কেন দুজনে একই পরিমাণ পথ যেতে হবে, তবে সাক্ষাৎ হবে, কারণ এক জায়গা থেকে শুরু করেছিল। তাহলে এবার ভাবো, যখন 6টা বাজে তখন এটা হলো ঘন্টার কাঁটা, আর এই 12 দাগে হলো মিনিটের কাঁটা। এবারে পরবর্তী 1 ঘন্টায় কি ঘটবে? 7টা বাজলে এর ঠিক একটা ঘর সরে এখানে আসবে, আর এ পুরো 1 পাক ঘুরে আবার এখানেই ফিরে আসবে। তো স্বাভাবিক হবে এর বেগ বেশি, এর বেগ কম, তাহলে সাক্ষাৎটা হবে কোথায়? কারণ এ তো এইটুকু যাচ্ছে, তাই 6-এর ঘর আর 7-এর ঘর এর মাঝখানে কোথাও একটা সাক্ষাৎ হবে, এর বাইরে কোথাও হতে পারে না। এখন প্রশ্ন হলো, যদি আমি মনে করি 6টা বাজার এক্স মিনিট পরে সাক্ষাৎ হবে, তার মানে এক্স মিনিটে এই কাঁটাটা এতটা আসবে আর এ এতটা আসবে, তবে তো সাক্ষাৎ হবে। এবারে বলো, এই যে মিনিটের কাঁটাটা ঘুরছে, এই যে কাঁটাটা ঘুরছে এই পর্যন্ত, আর এই যে ঘন্টার কাঁটাটা এসছে এই পর্যন্ত, যদি ঘন্টার কাঁটা দ্বারা ঘোরা কোণের পরিমাণ থিটা হয়, তাহলে এই যে বড় কাঁটা মিনিটের, তার দ্বারা ঘোরা কোণের পরিমাণ কত? ছবি কি বলে? 6টার সময় কোণ কত ছিল? 6টার সময় কোণটা কত ছিল? এরপরে যদি ঘন্টার কাঁটা থিটা ডিগ্রি কোণে ঘোরে, আর গিয়ে দেখে যে মিনিটের কাঁটা ঠিক ওই জায়গায় ওর সঙ্গে মিট করছে, তাহলে আমার প্রশ্ন হলো মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণ করবে? 180 প্লাস থিটা ডিগ্রি, 180 প্লাস থিটা ডিগ্রি। তাহলে এবার আমার একটা সমাধানের দিকে এগোলাম, আগে আমাদের বার করতে হবে থিটা কোণের মান কত। বলো, যদি এক্স মিনিট পরে সাক্ষাৎ হয়, 6টা বাজার এক্স মিনিট পরে সাক্ষাৎ হয়, তাহলে থিটা কোণের মান কত? কি করে বার করবে? আচ্ছা, 6টা থেকে 7টা গেলে কত ডিগ্রি কোণ হবে? 6টা থেকে 7টা গেলে কত ডিগ্রি কোণ হবে? কত ডিগ্রি? 30 ডিগ্রি। কেন না, মোট 12খানা ঘর আছে, 1 পাক ঘুরলে 360, তাহলে 12খানা ঘর আছে, মানে 6টা থেকে 7টা হলো 30, তাহলে 1 ঘন্টায় 30 ডিগ্রি যাবে, ঘন্টার কাঁটা 1 ঘন্টায় 30 ডিগ্রি যাবে। তাহলে 60 মিনিটে, 60 মিনিটে যাবে 30 ডিগ্রি, তাহলে 1 মিনিটে যাবে 30/60 ডিগ্রি, তাহলে এক্স মিনিটে যাবে কত হবে? তাহলে x/2 এত ডিগ্রি। কে যাবে এটা? এটা ঘন্টার কাঁটা। এবারে বলো, যেটা মিনিটের কাঁটা, সেটার কি অবস্থা? সে 1 ঘন্টায় কত যায়?
হ্যাঁ, তাহলে 60 মিনিটে যাবে 360 ডিগ্রি, তাহলে 1 মিনিটে যাবে 360/60 ডিগ্রি, তাহলে এক্স মিনিটে যাবে তাহলে হিসেব বলছে যদি 6টা বাজার এক্স মিনিট পরে কাঁটা দুটো মেলে তাহলে ঘন্টার কাঁটা নড়বে x/2 ডিগ্রি, আর যেটা মিনিটের কাঁটা সেটা নড়বে কত 6x। আর ছবি বলছে এই যে মিনিটের কাঁটা যেটা সরেছে সেটা হলো 180 প্লাস ঘন্টার কাঁটা সর, তাহলে মিনিটের কাঁটা সরেছে 6x, তাহলে সেটা কত হবে 180 যোগ ঘন্টার কাঁটা সর। ব্যাস সমাধান করলে এক্স এর মান চলে আসে। বুঝতে পেরেছো? আগে সমাধানটা করি। কত হবে 6x মাইনাস x/2 সমান 180, তাহলে এটা কত হচ্ছে 12 বিয়োগ 1, তাহলে 11x/2 সমান 180, তাহলে x এর মান 180 গুণ 2 ভাজিতক 11, 360/11, 3 11 33, 3 30, 11 দুগুণে 22, 8, তাহলে 32 পূর্ণ 8 এর 11 মিনিট, অর্থাৎ 6টা বেজে 32 পূর্ণ 8 এর 11 মিনিটে ওরা পরস্পরের সঙ্গে সব তাই আছে এখানে 6টা বেজে 38 পূর্ণ 2 এর 11, 6টা বেজে 32 পূর্ণ 8 এর 11, তাহলে কত হবে 6টা বেজে 32 পূর্ণ 8 এর 11। ঠিক আছে, বুঝতে পেরেছো? অঙ্কটা কিন্তু সমাধান করে দেওয়ার পরে মনে হচ্ছে সোজা, তাই না? তাহলে আরো একবার বলে দিই ভালো করে করা থেকে কি করে করবে। দেখো 6টার সময় দুটো কাঁটা একসাথে, 6টার সময় দুটো কাঁটা একসাথে একসাথে না 180 ডিগ্রি তফাতে দাঁড়িয়ে আছে, একটা 6-এর ঘরে একটা 12-র ঘরে, দুজনে দাঁড়িয়ে আছে 180 ডিগ্রি তফাতে। ঠিক আছে না? এই এই একজন বড় কাঁটা বা মিনিটের কাঁটা, এটা ছোট কাঁটা বা ঘন্টার কাঁটা, এটা 6 এটা 12 দাঁড়িয়ে আছে। এইবার সময় যত এগোচ্ছে এই কাঁটাটাও এগোচ্ছে আর এও এগোচ্ছে, 1 ঘন্টা পর 7টা বাজবে, তখন এ এভাবে মাত্র 1 ঘর, আর এ পুরো ঘুরে আবার পাবে। এই হলো দুজনের মধ্যে বেগের পার্থক্য, একজনের বেগ কম একজনের বেগ তো বেশি, এই হলো দুজনের মধ্যে বেগের পার্থক্য। দেখো সোজা পথে যখন হাঁটছিল দুজনের রিয়া আর অংশী, তখন আমরা বলেছিলাম দুজনে একই পরিমাণ পথ যাবে, কিন্তু এখানে তা নয়, এ এইটুকু যাবে আর এ এতটা আসবে তবে গিয়ে দেখা হবে। এবার আমরা জাস্ট বের করতে চাই এক্স মিনিটে কোন কাঁটা কতটা সরে। প্রথমে ঘন্টার কাঁটা, 60 মিনিটে সরে 30 ডিগ্রি, একটা ঘর, তাহলে 1 মিনিটে সরে 30/60 ডিগ্রি, তাহলে এক্স মিনিটে সরে 30/60 গুণ এক্স, কাটাকাটি করো x/2 হলো। এবারে মিনিটের কাঁটা, 60 মিনিটে কত সরে পুরো 1 পাক 360 ডিগ্রি, তাহলে 1 মিনিটে কত সরে 360/60, কেটে দিলে দেখো 6 ডিগ্রি, তাহলে এক্স মিনিটে কত ঘুরবে না 6 × x ডিগ্রি। এবার ছবির দিকে তাকাও, 6x কোনটা, এই যে এখান থেকে এই পর্যন্ত পুরোটা 6x,
আর x/2 কোনটা? এইটা, এইটুকু। তাহলে মিল কোথায়? 6x মানে হলো 180 প্লাস x/2। বা বলতে পারি পুরো এইটা থেকে যদি আমি এটুকু বাদ দিই তাহলে 180। তাই আমি বলতে পারি যে 6x মাইনাস x/2 সমান 180। তাহলে এবার হিসাব করো, যেভাবে হিসাব করে লসাগু 2 × 12 x মাইনাস x সমান 180, বা 11x/2 সমান 180, বা x সমান 180 গুণ 2/11। কত বেরোনো গেল? হ্যাঁ, কাটাকাটি করলে হবে 32×8=11 মিনিট। মানে কি 6টার পরে 32×8=11, 6টা বেজে 32×8=11 মিনিট। হয়েছে? আচ্ছা, না, এই অঙ্কটা করো। লেখো, কমলবাবু তার সকল সম্পত্তি কমলবাবু তার সকল সম্পত্তি ছেলে ও মেয়েকে ছেলে ও মেয়েকে 2:3 অনুপাতে ভাগ করে দেন। তাহলে তার মেয়ে তার ছেলের তুলনায় শতকরা কত জমি বেশি পেল?
মেয়ের আর ছেলের তুলনায় শতকরা কত জমি বেশি পেল? হুম, ওই আর কি, সম্পত্তি। সম্পত্তি, জমি ঠিক না, সম্পত্তি। করো, এটা তো সহজ অঙ্ক, তুলনামূলক। 2:3 অনুপাতে ভাগ করেছে, তাহলে বলতে হবে যে মেয়ে কত বেশি পেলো, শতকরা কত বেশি পেলো। এতক্ষণ সময় লাগছে কেন বলতে? এই এখনো হয়নি? না, এই বোকার মতো অঙ্ক করলে হবে না। স্কলারশিপ পরীক্ষার অঙ্ক স্মার্টলি করতে হবে। ওটাও হচ্ছে, অঙ্ক সমাধান ঠিক হচ্ছে, কিন্তু বোকার মতো হয়ে যাচ্ছে, খাটা বেশি হয়ে যাচ্ছে। মনে করো না, মোট জমির পরিমাণ 100, ভাবলে নম্বর নেই, করতে হবে। মোট জমির পরিমাণ কত? 100। তাহলে ছেলে কত মেয়ে কত পাবে? হুম, ছেলে কত পাবে মেয়ে কত পাবে? তাহলে 100 হলে ছেলে 40, তা কত বেশি পেল? ব্যাস। এটা আমার এত কষ্ট করতে হয়? আমি যখনই এখানে করতে যাব 2-এর 5, 3-এর 5, আমার ভুল হবে। ভুল মানে সময় চলে যাবে, মানে অঙ্ক উত্তর বেরোবে। আমার তো 100-র মধ্যে করতে হবে, করি না। 100 জমির পরিমাণ 100, 2:3 ভাগ করলে কত হবে? 40 আর 60। তাহলে মেয়ে বেশি পেল 20%। ঠিক আছে। আচ্ছা, এবারে পরের অঙ্ক করো। দেখো যে একটি ঘড়ির দাম 20% কমানোর পর, 20% কমানোর পর আবার 50% ছাড় দেওয়া হলো, তাহলে সার্বিক বিচারে ছাড় কত দেওয়া হলো? তাহলে সার্বিক বিচারে ছাড় কত দেওয়া হলো? প্রথমে 20, তারপরে 50, তাহলে সার্বিক বিচারে ছাড় কত দেওয়া হলো? কি করে করলি? হ্যাঁ, 100 ধরে করবো। 100 ধরবো, প্রথমে 20 টাকা ছাড় দেবো, দিলে হবে 80। এবার তার 50% মানে অর্ধেক, 40। তাহলে আর ক টাকা বেঁচে থাকবে? আর 40 দিন লাগে, ছাড় কত হবে? 60 টাকা। মনে করলাম দাম ফেলা আছে 100, প্রথমে 20% ছাড় মানে 80 টাকা হয়ে যাবে, আবার তার 50% না, আবার অর্ধেক, কত হয়ে গেল? 40 টাকা দাম হয়ে গেল। দাম ছিল 100, হলো 40, তাহলে বাদ গেল কত? 60। তাহলে 60% ছাড় দিল। হলো পরেরটা, এবং এটাই আজকে শেষ অঙ্ক। লেখো, 12 সেমি বাহু বিশিষ্ট একটি ঘনককে
12 সেমি বাহু বিশিষ্ট একটি ঘনককে সমান 8টি ঘনকে কেটে ফেললে, সমান 8টি ঘনকে কেটে ফেললে প্রাপ্ত 8টি ঘনকের মোট ক্ষেত্রফল কত? প্রাপ্ত 8টি ঘনকের মোট ক্ষেত্রফল কত? করো। কি করে করলে এত দ্রুত? 12 কিউব করলে তো আয়তন বেরোবে। আইডিয়াও ঠিকই করছে। আগে আমাকে শোনো, ভালো করে ভাববো। আমি যে কাটবো, কাটলে ক্ষেত্রফল বাড়বে না কমবে না একই থাকবে? বাড়বে, কারণ আমি যে জায়গায় কাটবো সেখানে তল বাড়বে। এই যে চকটার এখন ক্ষেত্রফল যা, এখান থেকে যদি কাটি দুটো ক্ষেত্র এক্সট্রা হলো, ক্ষেত্রফল বাড়বে। তাহলে এই যে ঘনকটা কাটবো তার ক্ষেত্রফল কিন্তু বাড়বে। তাহলে আগে আমাকে বার করতে হবে যে ছোট ঘনকটা তৈরি হবে সেই ঘনকগুলোর বাহুর দৈর্ঘ্য কত, কারণ বাহু জানতে পারলে তবেই না ক্ষেত্রফল বলতে পারবে। তাহলে 12 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা ঘনককে সমান 8টা টুকরো করলে আমি যে টুকরোগুলো পাবো সেই টুকরোগুলোর বাহুর দৈর্ঘ্য কত হবে? হ্যাঁ, কি করে করবো না, মনে করো সেটা হবে এ কিউ, মানে বাহু মনে করো হবে এ, ছোটগুলোর বাহু মনে করো হবে এ। তাহলে এর আয়তন কত হবে? এ কিউ। এই 8টা ছোটর আয়তন সমান বড়টার আয়তন। এই 8টা ছোটর আয়তন সমান বড়টার আয়তন। তাহলে এ কিউবের মান কত? 12 কিউব বাই 8। 12 কিউব মানে 12 গুণ 12 গুণ 12, আর 8 মানে 2 গুণ 2 গুণ 2। তাহলে এ কিউব মানে 6 এর কিউব। তাহলে এর সমান তাহলে কত হলো? 6। তাহলে যে নতুন ছোট ঘনকগুলো হবে তার ক্ষেত্রফল কত হবে? না, বাহু হবে 6। তাহলে ক্ষেত্রফল কত হবে? প্রত্যেকটা তলের। কিন্তু কোশ্চেন কি বলেছে? মোট ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল কত হবে? একটা তলের 6 গুণ 6। কটা তল? 6টা তল না 8টা তল ঘনকের? ঘনকের কটা তল? 6টা। তাহলে একে 6 দিয়ে গুণ করলে একটা ঘনকের পাবো। এই হলো একটা ঘনকের মোট ক্ষেত্রফল। তাকে 8 দিয়ে গুণ করলে 8টা ঘনকের মোট পাবো, তাই না? তাহলে 216 গুণ 8। ঠিক করলাম তো? 1748 হবে না? ভুল করেছি বলতো? কি ভুল করেছি? 6 48 4, 12 থাকবে 1, কত হবে? 28 হবে। 1728 সেমি। আর যদি বলে কত বাড়বে, যদি বলে ক্ষেত্রফল কত বাড়লো, এ তো 8টা মিলিয়ে কত অঙ্ক হয়ে গেছে আমাদের।
আমি একটা নিজে নিজে প্রবলেম দিচ্ছি, ক্ষেত্রফল কত বাড়বে, তাহলে আগে কত ছিল? আগে ছিল প্রত্যেকটা তল 12 গুণ 12, 6টা তলের জন্য কিন্তু 6, 12 12 144 গুণ 6, 4 6 24 4 হলো 2, 4 6 24 26 6 এটা হলো 2, 8, তাহলে 864 ছিল আর 1728 হলো। বিয়োগ করে দেবো, বিয়োগ করলেই বলতে পারবো ক্ষেত্রফল কতটা বেড়েছে। এরকম প্রবলেমও কিন্তু পরীক্ষাতে পড়তে পারে, যে 12 সেমি বাহু বিশিষ্ট কোনো ঘনককে কেটে সমান 8টি টুকরো করলে ক্ষেত্রফল কত বাড়বে।